হ্যালো, আমি স্মৃতি। লেখকের ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র এই গল্পটি পাঠ করব। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। স্ত্রীর পত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খলুসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তার। সে তোমার দেহমনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলেন না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন এই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সে শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সানিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃলার মেয়ে কিনা, তাই ও বাঁচলো। বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, এই কথাটা ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দূরসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলা শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জেদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং বনের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চায় না। বাবার বুক দৌড়ো দৌড়ো করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপর ভরসা, কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে, সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণে মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘুচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসলো। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগাঁয়ের মেয়েকে দুজন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদগিরি করেছিল। তোমরা কোথাও লোকাবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজাতে লাগলো। তোমাদের বাড়ি এসে উঠল। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের ওপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জয়ে মুখ ভার হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকালে পণ্ডিত গণ্ড মৃত্তিকা দিয়ে করতেন, তাহলে ওর আদর করত। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। এই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে। সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায়, তবে ঠেকার খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধি দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথা হচ্ছে অক্ষয়ের মেয়ের সান্ত্বনা। অতএব সে আমি ক্ষমা করলাম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটাকেও তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতাম। সে ছাইপাশ যাই হোক না কেন,
সেখানে তোমাদের অন্দরমহলের প্রাচীর ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি। আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সে এই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জেগেছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশে ঘরে তোমাদের গরু থাকে। সামনের উঠানটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠানের কোণে তাদের জাবনা দেওয়ার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসীর গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়াগাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলো সেদিন এই দুটো গরু এবং 3টে বাছুরি সমস্ত সংসারের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকলো। যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে লুকিয়ে ওদের খাওয়াতাম। যখন বড় হলো তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়ে মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সে আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতো। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আঁতরঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জার আসবাবেরও অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠানের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো, অনাদর জিনিসটাই ছায়ের মতো। সে ছায় আগুন নিয়ে হয়তো ভেতরে ভেতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না। সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইতে যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখে ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করে রাগ দুঃখ যে আছে এ কথা মনে করবার কথা কোনোদিন মনে আসেনি। আদর ঘরে মরণ ব্যথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি বা যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে মরতে তাদের বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে সমস্ত শেকড় শুদ্ধ, আমি তেমনি করে উঠে আসতাম। বালির মেয়ে তো কথায় মরতে যায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটি কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করে গড়তে গড়তে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লেখবার দরকারই হতো না, কিন্তু বাতাস সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথাও থেকে উড়ে এসে পড়লো। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব কি করব বলো। দেখলুম তোমরা সকলে মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্য এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে সে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান, দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলাম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত
দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালায়, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্য স্নেহ দেখালেন, সে সাহস তার হলো না। তিনি প্রতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলাম বড়জাকে সকলে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সব প্রকার দাসীবৃত্তিতে তাকে এমন ভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জাও বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধাদের পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে ফুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপো না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্য সকল বিষয় তিনি নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধুর দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি না। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছো। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলাম। দিদিকে বললেন, মেজ বউ গরিব ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম। আমি এমনই ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14 চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে মাথা ভাঙতো, তবে ঘরের মেঝেটার জন্য লোক উদ্বিগ্ন হতো। কাজে পিতা মাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলতো। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত, সেই জন্য আস্থা করে তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরাম আবশ্যক পদার্থ তা বলার জন্যে, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলাম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সে কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিল, কিন্তু আমার ঘর শুধু তো আমার ঘর নয়, কাজে আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতে তার গায়ে লাল লাল কি উঠলো। হয়তো সে ঘামাচি, নয়তো আর অন্য কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ায় এক আনাড়ি ডাক্তার এসে বলল আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই 2-1 দিন সবুর সইবে কি? বিন্দু তো আর ব্যামোর লজ্জাতে মরবার জো হলো। আমি বললাম, বসন্ত হয়তো হোক, আমি তোমাদের সেই আস্তুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এ নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দু দিদি যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালে মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন, এমন সময় ওর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ,
শরীরটাকে তাতে একেবারে অজর আমর করে তোলে। ব্যামো হইতেই চায় না। মরার সদর রাস্তাগুলো একেবারে বন্ধ। রক্ত তাই ওকে ঠাট্টা করে গেল। কিছুই হলো না, কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তেমনি বিষম। আমার সম্বন্ধে বিন্ধুর ভয় যখন ভাঙলো, তখন ওকে আর এক গোড়ায় ধরলো। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয় ধরিয়ে দিল। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি। বইতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়লো এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠলো। তোমাদের অন্দরমহলে কোথাও জমির 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমান ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাবের গাছের নতুন পাতাগুলো রাঙা টক টক হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্নার মধ্যে ওই অনাদৃত মেয়েটির চিত্ত যেদিন আগাগোড়ায় এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয় জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোনো স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভেতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম, যা আমি জীবনে আর কোনোদিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো। এর জন্য খুঁতখুঁত খিটখিটে অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজু বন্ধ চুরি গেল, সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল না, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে, চর। তা আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোন রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাস করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণে ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম। সেটা তোমাদের ভালো লাগেনি। বিন্দু আমি যে সব কাপড় পরতে দিতাম, তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। তার পরদিন থেকে আমি 5 শিকে দামের জোড়া মোটা কোরা কলের ধুতি পরতে আরম্ভ করে দিলাম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকে বারণ করে দিল। আমি নিজে উঠানের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠছে, বিন্দুর বয়সও তেমনি বেড়েই চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করনি কেন? বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি। আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভেতরে ভেতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম। মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানিনি, তোমাদের কাছে শুনলাম সকল বিষয়ই ভালো। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বলল, দিদি, আমার আবার বিয়ে করা কেন?
আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দু বলল, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষরা বিন্দুকে তো দেখতে আসবার নামও ধরল না। বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিনরাত বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক একথা বলবার সাহস আমার হলো না। কিসের জড়িয়ে বা বলবো? আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে? একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, কার ঘরে চললো, ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বলল, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজ ভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতাম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বলল, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা করতে বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল। সেদিনও পড়লো, কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কপালে যদি দক্ষ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। আসল কথা হচ্ছে কোন দিকে কোনো রাস্তায় নেই। বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলাম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজে চুপ করে যেতে হলো। কিন্তু একটি কথা তোমরা কেউ জানো না, দিদিকে জানবার ইচ্ছা ছিল কিন্তু জানাইনি, কেননা তার হলে তিনি ভয়ে মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বলল, দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললাম, না বিন্দি, তোর যেমনই দশা হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্য তোমাদের যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জ্যাঠারাঙ্গি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলা কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিলাম। সকালে উঠে আমি নিজে তাকে দানা খাইয়ে আসতাম। তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি, তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। সত্যি বলছিস বিন্দি? এ তো বড় মিথ্যা কথা, তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বে কাশি চলে গেছেন। শাশুড়ি জেদ করে তার ছেলে বিয়ে দিয়েছেন। আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লাম। মেয়ে মানুষকে দয়া করে না, বলে ও মেয়ে তো তো মেয়ে মানুষ বই তো নয়, ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠলো। বিন্দু দুপুর বেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হচ্ছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয় সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয়ে মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বলল, বিন্দু প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচন্ড রাগলে জ্ঞান থাকে না, সেও পাগল, কিন্তু পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল।
স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে, সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে। তার বিস্তারিত বিবরণ লেখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললাম, ও কখনো মিথ্যা কথা বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললাম, আমি নিশ্চয়ই জানি। তোমরা ভয় দেখালে বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললাম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছো, এ কথা কি আদালতে শুনবে না? তোমরা বলে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, তোমাদের দায় কিসের? আমি বললাম, আমি নিজের গয়না বেচে যা করতে পারি তাই করব। তোমরা বলে, উকিল বাড়ি ছুটবে নাকি? এ কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর কি করব। ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলেছে সে থানায় খবর দেবে। আমরা যে কি জোর আছে জানি নে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দিতে হবে, এ কথা কোনো মতে আমার মন মানতে পারল না। আমি স্পর্ধা করে বললাম, তাদের থানায় খবর। এই বলে মনে করলাম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালাবদ্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এবারে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালো। তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। বন্ধুর স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়। তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ। আমার বড় যা বলল, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যা বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে। সতী সাধ্যের সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। জগতের মধ্যে অধতম কাপুরুষ তার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত এতটুকু সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্ম নিয়ম বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গাঁয়ের মেয়ে, তারপর তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন? তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলাম না। জানতো মরে গেলেও সে বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। তোমরা জানো তো, যত রকমের ভলেন্টারি করা, প্লেগের পড়ার, ইঁদুর মারা, দামাদরে বন্যায় ছোটা, এতে তার এত উৎসাহ যে উপরি দুবার সে এমএ পরীক্ষায় ফেল করেও কিছু মাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললাম, ইন্দুর খবর যাতে আমি পাই, তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখতেও আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতাম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে সে বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করেছি, এমন সময় তুমি ঘরে এসে বলে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললাম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিল, তোমাদের ঘরে এসেছিল, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ? আমি বললাম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয় এনে লুকিয়ে রাখতাম, কিন্তু সে আসবে না। তোমাদের ভয় নেই? শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠলো। আমি জানতাম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে তোমরা কিছুতেই পছন্দ করতে পারো না। তোমাদের ভয় ছিল ও পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিক ও কোনো রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্য আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতাম, ঘরে রাখতাম না। তোমার কাছে শুনলাম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলাম, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটলো। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার ক্ষুদ্র
ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনো তার মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়ি এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছু মাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে ভীষণ লেঠা। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললাম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বলল ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকে দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললাম কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বলল না। আমি বললাম রাজি করতে পারলেন না? সে বলল আর দরকার নেই। কাল রাত্রে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ি যে ভাই ফোটার সঙ্গে ভাব নিয়েছিলাম, তার কাছে খবর পেলাম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেশশুদ্ধ লোক ছুটে উঠল, বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বলে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন? আর বাঙালি বীর পুরুষদের কোচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তা ভেবে দেখা উচিত। বিনদীপটার এমনই পোড়া কপাল বটে, কিন্তু বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনে মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও আর ঘটে উঠল না। মরেও লোকেদের ছুটিয়ে দিল। দিদি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে এমনটা সান্ত্বনা ছিল, যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কি না হতে পারতো। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তো তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্র এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের ওপর আমার এমনই ভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকে আমি দোষ দেবার চেষ্টা করতাম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরবো না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর ওপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়, সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সে মৃত্যুর বাসী। এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনে যমুনা পারে যেদিন বাজলো, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতা থেকে জিজ্ঞাসা করলো, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্ব জগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাত করে যেমন করে ডাক দিক না কেন, এক মুহূর্তের জন্য কেন আমি অন্দর মহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন এই অতি তুচ্ছ
ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তীরে তীরে মরতেই হবে। কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বুলি, এর সমস্ত বাধা মাস। কিন্তু শেষ পর্যন্ত এই দীনতার নাগপাশ বন্ধনেই হবে জিত। আর হার হলো তোমার নিজের সৃষ্টি এই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাসি বাঁচতে লাগলো। কোথায় যে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় যে তোমাদের ঘেরা আইন দিয়ে গড়া কাটার বেড়া কোনো দুঃখ, কোনো অপমানের মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজবো, ভয় নেই তোর। তোর মেজবইয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গুলিকে আর আমি ভয় করি না। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটার তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সে সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখে ফেলেছেন। এইবার মরেছে মেজবউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? হয়নি। অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শেকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচলাম, আমিও বাঁচবো। তোমাদের শ্রীচরণ তলাশ্রয় ছিন্ন। মৃণাল। আর এখানে শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীপত্র গল্পটি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার লেখকের ডায়েরি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমি স্মৃতি, বিদায়।